কি পাগল? কথাটি শোনা মাত্রই নিজেকে বেশ ভালোভাবে দেখে নিলাম। তারপর মাথা চুলকিয়ে চুলগুলো কয়েকবার এলোমেলো করে চোখের চশমাটা একটু ঠিক করে প্রহরার দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে ওর ঠোঁট দুটো দাঁত দিয়ে চেপে নিল। মুখের ওপর পড়া চুলগুলো কানে গুজে আবার আমার দিকে তাকালো। আমি বাঁকা দাঁত একটুখানি বের করে মুচকি হাসি দিলাম। প্রহরা আবার বলল, কি হলো বলুন? আপনি কি পাগল নাকি মাথার কোনো সমস্যা আছে? কেন? আমার প্রশ্ন শুনে প্রহরা দুপুরের রোদ যখন খাখা প্রকৃতির মাঝে পড়ে তখন যেমন রুক্ষতা লাগে ঠিক তেমনই চাহনি দিয়ে সে আমার দিকে তাকালো। আমি মাথাটা নিচু করে নিলাম। আমি না বলেছিলাম থাকবেন না এখানে, বাসায় চলে যাবেন? আমি একা যেতে পারবো। তবুও কেন থাকলেন? না, আসলে তোমাকে আরও বেশি সময় ধরে দেখতে পাবো তো, তাই থেকে গিয়েছি। প্রহরা আর কিছু বলল না। রুক্ষ চাহনি যেন বৃষ্টির পশলা সাজিয়ে বাড়িধারাকে যেমন শীতল আর পরমান্ন করে তেমনই চাহনি দিয়ে সে আমার দিকে তাকালো। মুখে রাগের প্রতিবিম্ব থাকলেও চোখে ঠিকই আমার প্রতি কেমন একটা নাম না জানা অনুভূতি দেখতে পেয়েছি আমি। চোখ পিটপিট করে বললাম, চলো রিক্সা নিই। না, আজ হাঁটবো। প্রহরার দিকে তাকালাম। চমকপ্রদহীন দৃষ্টিতে সে সামনের দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে হাঁটা ধরেছে। আমি খানিকটা চক্ষুচড়ক দৃষ্টিতে তাকিয়ে রইলাম প্রহরার দিকে। ওর আচরণে আজ বেশ অবাক হচ্ছি আমি। আমি একটু জোরে হেঁটে ওর পাশে গেলাম। বিকেল হতে এখনও কিছু সময় বাকি আছে। ঢাকা ভার্সিটির পরীক্ষার জন্য ওকে আমি সকালে নিয়ে এসেছিলাম, আর বাসায় যাইনি। ভার্সিটির সামনে চায়ের দোকানে বসেছিলাম, কেন জানি না বসে থাকতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে কি অনেক কষ্ট হচ্ছে? আমি একটু থামলাম। প্রহরাও দাঁড়িয়ে গেল। আমি আবারও ওর দিকে তাকিয়ে রইলাম কিছু সময়। আজ বেশ লজ্জা পাচ্ছি আমি। মোটেও কষ্ট হচ্ছে না আমার, বরং ওর সাথে হাঁটতে কেমন যেন একটা অচেনা ভালো লাগা আমার চিকন শরীরকে বারবার শিউরে দিচ্ছে। আমি প্রহরার দিকে তাকিয়ে বললাম, একদমই কষ্ট হচ্ছে না। তাহলে এমন আগে পিছিয়ে হাঁটছেন কেন? পাশে আসুন, দেখে মনে হচ্ছে আপনি আমার পিছু নিচ্ছেন। আচ্ছা থাক, আপনার আসতে হবে না, আমিই আপনার পাশে আসছি। প্রহরা আমার পাশে এসে আমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করলো। আসলে আমি চাইলে ওর পাশে যেয়ে হাঁটতে পারতাম, কিন্তু পাশে যেয়ে হাঁটলে ওর হাত ধরার প্রবল ইচ্ছেটা আরও বেশিভাবে জাগ্রত হতো। আমি চমকে উঠি। প্রহরা আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে হাঁটতে শুরু করেছে। আমি কেবল ওর দিকে তাকিয়ে হাঁটছি। মুখে হালকা ঘাম লেগে আছে। আমার বাম হাতটি ও শক্ত করে ধরে হাঁটছে। ইস, এর সময় যদি বৃষ্টি হতো, দুজনে ভিজতে ভিজতে হাঁটতাম অনেকটা রাস্তা। জনাকীর্ণ রাস্তার এক পাশ ধরে হাঁটব। বৃষ্টির ফোঁটা আমাদের মুখে এসে পড়বে। মাঝে মাঝে বড় গাড়িগুলো পাশ কাটিয়ে যাবে। গাড়ির চাকায় রাস্তায় জমা পানিগুলো ওর দিকে তেড়ে আসবে, আর তখন আমি ওকে ধরে আগলে নেব। কিন্তু না, এমনটা হবে না, কারণ অনুভূতি আর প্রকৃতি দুটোই একসময় এন্ট্রি করে না। চলুন না ফুচকা খাই। ওর দিকে তাকিয়ে হাঁটার ফলে কখন যে ফুচকার দোকানে এসে দাঁড়িয়েছি খেয়াল করিনি। ও আমার উত্তরের অপেক্ষা না করে ফুচকার দোকানের দিকে টানতে লাগলো। আমিও বাধ্য ছেলের মতো সেই দিকেই গেলাম। মামা, 2 প্লেট ফুচকা দিন। না মামা, 1 প্লেট দিন। 1 প্লেট কেন? আমরা 1 প্লেটেই খাবো, আমি আপনাকে খাইয়ে দিব। কথাটা শোনার পর কেমন যেন হচ্ছে আমার। এমনটা হয়েছিল ওকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন। ওকে যেদিন দেখতে যাই সেদিন ওকে দেখার পর আমার মাঝে এক ধরনের নামহীন সংবরতা এসে ভর করে। আমি কেবল নির্বাক চেয়ে থাকি। প্রথম যেদিন প্রহরাকে দেখতে যাই আমি, সেদিন প্রতি 1 মিনিট পর পর 1 গ্লাস করে পানি খাচ্ছিলাম। আমার অবস্থা দেখে বাড়ি শুদ্ধ লোক হাসছিল। পাত্রীর মা এসে বলে, বাবাজির কি কোষ্ঠকাঠিন্য আছে নাকি? সবাই হো হো করে হাসছে। আমি বেশ লজ্জা পাচ্ছি, কারণ এই প্রথম কোনো মেয়েকে আমি দেখতে এসেছি। মায়ের দিকে তাকালাম। আমার দিকে এমন লোকে তাকালো যেন মনে হচ্ছে একবার এখান থেকে বাড়ি যাই, তারপর দেখব তুই কয় গ্লাস পানি খেতে পারিস। আমি মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। তার 1 মিনিট পরেই পাত্রী আসলো হাতে মিষ্টি ট্রে নিয়ে। সালাম দিয়ে আমার বিপরীত পাশে যেয়ে বসেও। মেয়েটির নাম মুনিয়া বিনতে প্রহরা। আমি বেশ কয়েকবার প্রহরার দিকে তাকালাম। এই দেখার মাঝে উপলব্ধি করলাম
আমার মাঝে যে নার্ভাসটা কাজ করছিল তা কোথায় যেন হারিয়ে গেল। এমন সাধারণ একটা মেয়েকে মায়াবতীর মতো লাগবে বুঝতে পারিনি। একদম সাধারণভাবে কোনো সাজগোজ ছাড়াই তাকে একদম অসাধারণ লাগছে। আমি মায়াবতীর চোখের দিকে তাকাই, একদম মায়াভরা দুটি চোখ। চোখের দিকে তাকিয়ে শত শত সেকেন্ড অপলক হয়ে চেয়ে থাকা যাবে এক নিমিষেই। আমিও ঠিক সেভাবেই তাকিয়ে রইলাম। প্রহরা আমার দিকে তাকালো। আমার তাকানো দেখে সে চোখ নামিয়ে নেয়। ওর লজ্জামাখা মুখটা দেখতে একদম পদ্মফুলের মতো সুরভিত লাগলো। আমি উঠে দাঁড়িয়ে বলেই ফেললাম, মা, মেয়ে পছন্দ হয়েছে। তোমরা বিয়ের দিন তারিখ ঠিক করো, আমি প্রহরার সাথে একটু আলাদা কথা বলে আসি। কথাটা শেষ করে সবার দিকে তাকালাম। সবাই আমার দিকে চোখ বড় বড় করেই তাকিয়ে রইল। প্রহরা ওর মায়ের দিকে তাকায়। তিনি ইশারা করে বলে আমাকে সাথে নিয়ে যেতে। প্রহরা আগে হাঁটছে, আমি ওর পিছন পিছন হাঁটতে থাকি। বাড়ির ছাদে চলে আসলাম আমরা। বাড়ির চারকোনাতে নীলকণ্ঠ সাদা সকাল সন্ধ্যা 4 রঙের গোলাপ ফুল, সাথে কাঠগোলাপ ফুলে চারকোনা সাজিয়ে রাখা। ফুল গাছগুলো কে লাগিয়েছে? আমি। যে মানুষগুলো এমন ফুল গাছ লাগায় সে মানুষগুলো মনের দিক দিয়ে অনেকটা সুন্দর হয়। সেই সব মানুষদেরকে আমার সবসময় ভালো লাগে, অনুভব করতে ইচ্ছে করে সেসব মানুষগুলোর ভেতরটা কেমন। প্রহরার দিকে তাকালাম আমি। সে বিকেলের প্রকৃতিতে নেমে আসা লাল হলুদ সৌন্দর্যের আলোদিত চারপাশটা দেখছে। তারপর আমার দিকে তাকিয়ে হুট করে বলে, আচ্ছা তানভীর সাহেব, বলতে পারেন মানুষেরা কেন কাঁদে? ওর প্রশ্ন শুনে কেবল চোখ গোল করে কিছুটা সময় তার দিকে তাকিয়ে নিলাম। এমন প্রশ্ন আমি কখনোই শুনিনি, আর পাত্রীর মুখে এমন শুনবো ভাবতেই পারিনি। আমি ওর দিকে একটু তাকালাম। সে আমার দিক থেকে চোখ সরিয়ে বাইরে তাকালো। আমি বললাম, আমরা মানুষেরা এই শহরটার মতো। এই শহরটার মাঝে আলো, বাতাস, বৃষ্টি সব কিছুই বিদ্যমান। সময়ের সাথে আমাদের সামনে এ সব কিছুই হাজির হয়। এই হাজির হওয়ার মাঝে আমরা অনুভব করি এই আলো, বাতাস আর বৃষ্টির উপস্থিতি। আর এই অনুভূতি আমাদের মাঝে ঘুমিয়ে থাকে। মধ্যরাতে হঠাৎ যখন ঘুম ভাঙে আর সেই অনুভূতি জাগ্রত হয়, তখন আমরা কাঁদি। আসলে মানুষ কাঁদে অনুভূতির বিরহে। মানুষ কাঁদে অনুভূতিগুলোকে অনেক বেশি করে ভালোবাসার কারণে। অনুভূতিগুলো আমাদের মনে সবসময় একটি বাবুই পাখির বাসার মতো আঁকড়ে থাকে। সেই অনুভূতির পাখির বাসা যখন হারাতে বসে কিংবা হারানোর ভয় থাকে, তখনই আমরা কাঁদি। পুরনো অনুভূতির জন্য মায়া হয়, আর সেই মায়া থেকে আমাদের মন বারবার সেই অনুভূতিকে খুঁজতে থাকে। আর সেই অনুভূতি যখন পাখির মতো উড়ে যায়, তখন তা কান্না হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসে। প্রহরা আমার দিকে তাকালো, আমিও ওর দিকে তাকিয়ে আছি। ওর চোখ দুটো কেমন মায়াবী লাগছে। কোনো মেকআপ ছাড়াই এই মেয়েকে এতটা আগ্রহী আর বিষাদগ্রস্তহীন আকর্ষণীয় লাগছে তা আগে ভাবিনি। এই মেয়েকে আমার চাই। আমি বললাম, তা মিস প্রহরা, আপনি কেন এই প্রশ্ন করলেন? এমনি বললাম, আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। আপনার কথা শুনে একটা কবিতা শোনাতে ইচ্ছে করছে। আমার প্রিয় একটি কবিতা, নির্মলেন্দু গুণের কবিতা। আমি বলছি না, আমাকে ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক, কামবাসনার সঙ্গী না হোক। কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, তোমার চোখ এত লাল কেন? আমি প্রহরার দিকে তাকালাম। সে আকাশের দিকে তাকিয়ে কবিতা আবৃত্তি করছিল। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, এই বিকেলটা আজ বেশ পরিপূর্ণ লাগছে আপনার মুখ থেকে কবিতা শুনে। কিন্তু আপনি আমাকে প্রশ্নটা এমনি এমনি করেননি। আমাকে বলতে পারেন কোনো সংকোচতা ছাড়াই, আপনি কি কাউকে পছন্দ করেন? প্রহরা কিছু বলে না, আমার দিকে তাকিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। আমি আকাশের দিকে তাকাই। তারপর সে বলে, চলুন নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ও 2 কদম পা ফেলতেই আমি ওর হাতটা ধরলাম। আমার এমন দুঃসাহসী কাজে সে পেছনে ঘুরে আমার দিকে চোখ বড় করে তাকায়। আমি ওর হাতটা ছেড়ে দিয়ে বলি, দুঃখিত, তবে আপনি আমাকে চিন্তায় ফেলে যাচ্ছেন। আর আমি চিন্তাতে থাকতে একদমই পছন্দ করি না। এমন কিছু থাকলে আমাকে বলুন, আমি নিজেই আপনার জন্য সব কিছু ব্যবস্থা করে দেব। প্রহরা কিছু না বলে হনহন করে হেঁটে চলে যায়। আমি কিছু সময় ছাদে থাকার পর নিচে আসি। হঠাৎ প্রহরা বলল, হা করুন তো, সেই কখন থেকে আপনাকে ডাকছি।
আর আপনি আমার দিকে তাকিয়ে চুপচাপ কী ভাবছেন বলুন তো? আমি চমকে উঠি। তাকিয়ে দেখি প্রহরা আমার মুখের সামনে ফুসকা ধরে বসে আছে আর আমাকে হা করতে বলছে। আমি হা করলাম। প্রহরা আমার মুখের মধ্যে একটি ফুসকা দিয়ে চুপ করে বসে রইল। ওর চোখের দিকে তাকালাম। ওর চোখ দুটো বলছে, ইস, গাধাটা যদি আমাকেও এমন করে খাইয়ে দিত। আমি প্লেট থেকে ফুসকা নিয়ে ওকে খাইয়ে দিলাম। সে খাচ্ছে, আমিও খাচ্ছি। চলুন হাঁটি। কোথায় যাবে? বাসাতে। আজ সন্ধ্যায় আমাকে দিয়ে আসবেন কিন্তু। হুম। মুখটা কেমন মলিন হয়ে গেল আমার। প্রহরাদের বাড়ি পাশে জেলাতে। ও আসছিল পরীক্ষা দিতে। দুজনে হাঁটছি। উদ্দেশ্য অচেনা নয়, চেনা বাড়ির পথ। প্রহরা এই প্রথম ঢাকাতে আসলো। ওকে আবার বাড়িতে দিয়ে আসতে হবে ভাবলেই কেমন শূন্যতা অনুভব করছি। এরকম শূন্যতা আমার আগে হয়েছিল সেদিন প্রহরা কিছু না বলে ছাদ থেকে চলে যায়। আমি নীলচে আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ হয়ে যাই। ভালো লাগার প্রকৃতিটাকে হুট করে কেমন যেন অসহ্য আর মলিন লাগতে শুরু করেছে। কেবল মনে হচ্ছিল, আমি কি তাকে হারিয়ে ফেললাম? তার ঠিক 2 দিন পর প্রহরা আমাকে কল দেয়। প্রহরার নাম্বারটি মায়ের থেকে নেওয়া, যদিও সেভ করা ছিল, কিন্তু কখনো তাকে কল দেইনি আমি। আমি বললাম, কেমন আছেন প্রহরা? আসলে আপনার নাম্বারটি আমার কাছে আগে থেকেই ছিল, কিন্তু কল দেওয়া হয়নি। প্রহরা কিছু সময় চুপ থেকে বলে, আপনার নাম্বারটা বাবার থেকে নিয়েছি। আপনার সাথে কথা বলা দরকার। বুঝতে পারছি সেটা। আপনার আমাকে বিয়ে করতে ইচ্ছে করছে না, এটাই তো? প্রহরা আবারও চুপ হয়ে যায়। আমিও চুপ করে থাকি কিছু সময়। কিছু বলতে যাব, তার আগেই প্রহরা বলল, আসলে তানভীর সাহেব, আপনি যা ভাবছেন সেটা একদমই না। কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। তবুও আপনাকে না বললে কেমন যেন অস্বস্তি লাগছে। জানেন তানভীর সাহেব, আমার অনুভূতিগুলোও না আপনার বলা ওই বাবুই পাখির মতো। চাঁদের চমকানো আলোর পরিবর্তন রেখার মতো আমার অনুভূতি। কালচে পানির লাল রঙা পদ্ম ফুলের মতো। কিন্তু কিছু সময় চুপ করে রইল প্রহরা। আমিও চুপ থেকে ওর কথা শোনার জন্য প্রস্তুত হলাম। তারপর বলে, যখন মাধ্যমিক পাশ করি তখন আমাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার একদমই মত ছিল না ওই বিয়েতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে যেতে হয়। কয়েক মাস সংসার করার পরই উনি মারা যায় অ্যাক্সিডেন্টে। তারপর আমার বাড়ির লোকজন সবাই আমাকে সেখান থেকে নিয়ে আসে। আমি জানি আপনি আর আমাকে বিয়ে করতে চাইবেন না। সেদিনই আপনাকে সব বলতে পারতাম, কিন্তু পরিবারের কড়া আদেশ সেদিন আমাকে থামিয়ে রেখেছিল। চাইলে আমি আপনাদের থেকে সব কিছু গোপন রাখতে পারতাম, কিন্তু কেন জানি না আপনার প্রতি একটা মায়া জন্মে গিয়েছে, তাই আর চেপে রাখিনি। সরি। আমি চুপ হয়ে যাই। কি বলবো বা কি বলা ঠিক হবে সেসবই খোঁজার চেষ্টা করছি। ওদিকে প্রহরা কাঁদছে। আমি আর কিছু বলিনি। তার কয়েকদিন পরেই ওকে আমি বিয়ের আংটি পরিয়ে আসি। ও সেদিন আমার দিকে তাকিয়ে কেবল অবাক হয়ে চেয়েছিল অনেকটা সময়। তারপর থেকে ওর সাথে আমার টুকটাক কথা হতো। বারবার সে জানতে চাইতো কেন তাকে সব কিছু জেনেও বিয়ে করেছি। কোনো উত্তর দেইনি আমি। উত্তর জানা থাকলেও তা প্রকাশ করার ইচ্ছে করতো না। এরপর কেমন যেন জড়তা অনুভব করতাম ওর সাথে কথা বলতে। তবে আর সব জড়তাকে সে নিজেই ছাপিয়ে আমার মাঝে কেমন উষ্ণতা সরিয়ে দিচ্ছে। প্রহরাকে নিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাস আসতে দেরি করছে। প্রহরা আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে সে বাস আসার রাস্তার দিকে তাকাচ্ছে, কিন্তু হাতটা শক্ত করে ধরে আছে ও। প্রহরাকে ছাড়তে আমার একদমই ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার। কিছু সময় পর বাস আসলো। যাত্রীরা সবাই উঠেছে বাসে। প্রহরা আমার হাত ছেড়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, বাসায় কবে আসবেন? খুব তাড়াতাড়ি। আর এসেই আমাকে নিয়ে আসবেন আপনাদের বাড়িতে। হুম। সাবধানে থাকবেন, ফোন করবেন। তুমিও সাবধানে যেও। রাস্তায় যেতে যেতে ফোন করবে। হুম। প্রহরা বাসে উঠে গেল। কয়েক মিনিট পরেই বাসটি তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলমান হতে শুরু করে দিয়েছে। আমি বাসের দিকে তাকিয়ে রইলাম। ফোনটা বেজে উঠল আমার। স্ক্রিনে প্রহরার নাম্বার। রিসিভ করতেই, ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, আর এদিকে তাকিয়ে না থেকে বাসায় যান। হুম।
আমি হাঁটছি, তবে ফোনটা আর কাটিনি। প্রহরার সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে লাগলাম। মনে মনে বলছি, না, এবার আর দেরি করব না। অফিস থেকে ছুটি নিয়েই এবার আয়োজন করে প্রহরাকে ঘরে নিয়ে আসতে হবে, কারণ ভালোবাসি যে আমি তাকে, আর সেটা একদমই অল্প নয়, বড্ড বেশি। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।